এডুকেশন কাউন্সিলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং ক্লার্কশিপ রিলেটেড ম্যাথ এবং জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডি এবং তার আগে বিভিন্ন ক্লাস দিয়েছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং ক্লার্কশিপের উপর। তারা সেই ক্লাসগুলি করোনি, আমাদের প্লেলিস্টে গিয়ে দেখবে, তারা এই ক্লাসগুলি করতে পারবে। এই ক্লাসগুলি আসন্ন যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত পরীক্ষার জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আজকে যে প্রথম কোশ্চেন রয়েছে সেটা হলো আইজেনহাওয়ার কাপ নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? অপশনতে রয়েছে টেনিস, অপশন বি দাবা, অপশন সি ফুটবল, অপশন ডি গোল্ফ। এর সঠিক উত্তর হবে গোল্ফ হবে এর সঠিক উত্তর। গোল্ফের সঙ্গে আরো কাপ থাকে, সেগুলো রাইডার এবং ওয়ালকার কাপ। এগুলো পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করে ওয়ালকার কাপ। প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়? অপশনতে 1925, অপশন বি 1935, অপশন সি 1930, অপশন ডি 1920। এর সঠিক উত্তর 1930। প্রথমবার যে কমনওয়েলথ গেম খেলা হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল এই স্পোর্টস ইভেন্টটা, সেটা হলো কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল। এবং নেক্সট আসন্ন যে অনুষ্ঠান হবে 2026 সনে স্কটল্যান্ডে। হর্নবিল উৎসব কতদিন ধরে অনুষ্ঠিত হয়? হর্নবিল উৎসব 10 দিন ধরে অনুষ্ঠিত হয়। হর্নি হলো নাগাল্যান্ডের একটি উৎসব। পরীক্ষা এটাও জিজ্ঞেস করে হর্নিল কোথাকার কোন রাজ্যের উৎসব? নাগাল্যান্ড। পাউরুটি বা ইউলির ময়দার তার নিম্নলিখিত কোন কারণে বেড়ে যায়? এর সঠিক উত্তর ইস্ট। আমরা যে পাউরুটি খাই, পাউরুটির মধ্যে দেখবে ফুলে যায়, সে ফোলার কারণ হলো সেখানে ইস্ট দেওয়া হয়। সেই ইস্ট এই পাউরুটিকে ফোলানোর জন্য সাহায্য করে। এবং তার সাথে লক্ষ্য করবে পাউরুটির মধ্যে সঙ্গে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দেখতে পাওয়া যায়। ছিদ্রের কারণ হলো এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো নির্গত হয়। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর কোথায় প্রয়াত হন? তাকে তিনি রেঙ্গুনে প্রয়াত হন। তিনি আমাদের মহাবিদ্রোহ ছিলেন, সেই সময় সেখানে যুক্ত ছিলেন এবং তাকে রেঙ্গুনে নির্বাসিত, সেখানে তিনি মারা যান। তিনি ছিলেন, আবার মনে রাখবে, শেষ মুঘল সম্রাট। মুঘল সম্রাট বাবরের প্রথম নাম কি ছিল? বাবরের নাম ছিল জিহারুদ্দিন মোহাম্মদ বাবর। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর শব্দের অর্থ হলো বাঘ। বাবর তিনি ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আর তিনি বারুদের ব্যবহার শুরু করেছিলেন। আর মনে রাখবে এখান থেকে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এই লোদি বংশকে পরাজিত করেই বাবর তার সিংহাসনে বসেন। তাহলে বাবর ছিল প্রথম পানিপথ যুদ্ধের বিজেতা। দ্বিতীয় পানিপথ যুদ্ধ হয়েছিল 1556 সনে। 1556 সনে দ্বিতীয় পানিপথের যুদ্ধ। এটা আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল। প্রথম দয়ানন্দ অ্যাঙ্গলো বৈদিক বিদ্যালয়টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? লাহোরে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হয়েছিল 1886 সনে। আর দয়ানন্দ সরস্বতীকে উল্লেখ করে এটি তৈরি করা হয়েছিল। আর দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ স্থাপন করেছিলেন। স্থাপিত করেছিলেন 1875 সন। তিনি বলেছিলেন গো টু বেদে ফিরে যাও। দয়ানন্দ সরস্বতীর বিখ্যাত বই, এখানে কি দেওয়া হচ্ছে? আর্য সমাজ হচ্ছে প্রথম দয়ানন্দ সরস্বতী, এবং তিনি এইখানে যে আর্য সমাজ হচ্ছে তার লক্ষ্য ছিল গো টু বে। তার বিখ্যাত বই শতাত্ম প্রকাশ। সূর্য ব্যতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? সূর্যের চেয়ে আমাদের পৃথিবী যাকে লক্ষ্য দেখতে পাই, সূর্য আমাদের সবচেয়ে নিকটতম। সূর্য ছাড়াও অন্য যে নক্ষত্রটা রয়েছে যেটা সূর্যের নিকটতম, আমাদের পৃথিবীর নিকটতম, সেটা হলো প্রক্সিমা সেন্টারই। অপশন এ হবে সঠিক উত্তর। গ্যানিমিড, টাইটান এবং সিরিয়াস, এগুলি প্রত্যেকটি উপগ্রহের নাম। আর গ্যানিমেড যেটা রয়েছে, এটা হলো বৃহস্পতির উপগ্রহের নাম হলো গ্যানিমেড। বৃহস্পতির উপগ্রহ। আর সিরিয়াসকে বলা হয় ডগ স্টার।
এখান থেকে মনে রাখবে রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র হলো সিরিয়াস। রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হলো সিরিয়াস। আর টাইটান হলো মঙ্গলের উপগ্রহ, সরি মঙ্গল নয়, এটা হবে শনির উপগ্রহ টাইটান। একটি নির্দিষ্ট হারে 15 বছর 6 মাস অর্থের পরিমাণ নিজের দ্বিগুণ হয়ে যায়, তাহলে কত বছর তা নিজের দ্বিগুণ হবে? প্রথমটা 3 গুণ হয়, পরেরটা বলছে কত বছরের দ্বিগুণ হবে। সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, এটা মাথায় রাখবে। তাহলে একটি নির্দিষ্ট কোনো টাকা 15 বছর 6 মাস পরিমাণে অর্থের পরিমাণে নিজের 3 গুণ হয়। ফার্স্ট কেসে বলেছে 3 গুণ হয়, নিশ্চয়ই একটা প্রিন্সিপাল ছিল, সেই টাকাটা 15 বছর 6 মাসে সেই টাকাটা যা আসল ছিল তার 3 গুণে পরিণত হয়। এখন প্রশ্নে আমাকে জিজ্ঞেস করেছে কত বছরে তার নিজের দ্বিগুণে পরিণত হবে, কত বছরে সেই টাকাটাই তার দ্বিগুণে পরিণত হবে, এই হলো অঙ্ক। সেই বছরটা আমাকে নির্ণয় করতে বলেছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। এই টাইপের অঙ্ক যদি দেওয়া থাকে, কোনো একটা মূলধন কোনো একটা নির্দিষ্ট সময়ে 1 গুণ 2 গুণ 3 গুণ যাই বলুক না কেন এত গুণে পরিণত হয়, কত বছর পর সেই টাকাটাই আবার নির্দিষ্ট গুণে পরিণত হবে, এই টাইপের করার জন্য সহজ টেকনিক হলো শেষের কোনটা বের করতে বলছে, কত বছরের দ্বিগুণ হবে, এই শেষেরটা দ্বিগুণ বলেছে তার থেকে 1 বিয়োগ করবে, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে 1। প্রথমে কত গুণ পড়েছিল ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে, সেটা নিচে থাকবে 3 গুণ হয়, তার থেকে 1 বিয়োগ, কত বছর 15 বছর 6 মাস, তাহলে 15 বছর 6 মাস মানে আমরা জানি 15 আর 6 মাস মানে হাফ বছর, 15 সমস্ত 1/2 এত বছর, তাহলে 15 দোকানে 30 আর 31/2 বছর, তার মানে এত গুণন 31/2, এত হবে আমাদের আলটিমেট টাইম। তাহলে আমাদের ফর্মুলাটা বোঝা গেল যে কি বলেছে, যেহেতু লাস্টের শেষেরটা যেটা বলবে কত বছরে যেটা বের করতে বললে কত বছরের দ্বিগুণ, তার থেকে 1 বিয়োগ করব, সেটা উপরে লিখবো। আর প্রথম কন্ডিশনে কত গুণ বলেছে 3 গুণ, প্রথম কন্ডিশনে যত গুণ তার থেকে 1 বিয়োগ করব, তার নিচে লিখবো ইনটু যে ইয়ারটা থাকবে তা দিয়ে আমি গুণ করব, তাহলে যেটা অ্যান্সার বেরোবে সেটাই হবে নেক্সট ক্ষেত্রে কত বছরের তা দ্বিগুণ হবে তার উত্তর। তাহলে 31/2 দোকানে 4, একে আমরা মিশ্রতে বানাই 4 7 28, 31 থেকে 28 গেলে 3, 7 সমস্ত 3/4 বছর, তাহলে 7 বছর তো হবেই প্লাস 3/4 বছর, একে আমরা মাসে বানাবো, তাহলে 3/4 বছর যদি মাসে বানাই 1 বছর 12 মাস, তাহলে 3/4 কে আমি 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 4 3 4 12 3 3 9, তার মানে কি 7 বছর 9 মাস, এটাই মানে হলো 7 সমস্ত 3/4 ইয়ার। যেহেতু মাসে আমাকে অ্যান্সারে দেওয়া রয়েছে তাই জন্য মাসে আমাকে কনভার্ট করতে হলো, তাহলে 7 বছর 9 মাস হবে এই অঙ্কের সঠিক উত্তর। এটা হলো আমাদের মেইন অঙ্ক। একটি বাগানে 6000টি গাছপালা রয়েছে, গাছের মধ্যে 6% আম গাছ 3% আপেল গাছ, তাহলে গাছের মোট সংখ্যা কত অন্যান্য গাছ সেটা বের করতে বলেছে। টোটাল গাছের সংখ্যা 6000, তার মধ্যে 6% আম গাছ 3% আপেল গাছ, টোটাল গাছ কত হলো, তার মানে আম আর আপেল মিলিয়ে 6 3 9%, তাহলে বাকি রইলো নিশ্চয়ই অন্যান্য গাছগুলো থাকবে, তাই 100 থেকে আমাকে 9 বিয়োগ করতে হবে, সেটা হবে 100 থেকে 9 যদি আমরা বিয়োগ করি তাহলে 91%, তাহলে 91%ই আমাকে আলটিমেটলি বের করতে বলেছে। তাহলে কাটাকাটি করে দাও, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, 6 কে 6 6 নং 54, 5 4 6 পাশে একটা শূন্য, অপশন এ। গোল্ফ নৃত্য কোন রাজ্যে বিখ্যাত লোকনৃত্য, এটি গোয়ায় পরিলক্ষিত হয়, অপশন বি হবে সঠিক উত্তর। অ্যান্টনিও ভিন লিউয়েনহোক 17 শতকের শেষের দিকে কোন আবিষ্কারের জন্য পরিচিত ছিলেন, তিনি আবিষ্কার করেছিলেন ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া। তিনি বিভিন্ন অণুজীব নিয়ে গবেষণা করে তাকে অণুজীববিদ্যার এই জন্য জনক বলা হয় অ্যান্টনিও ভিন লিউয়েনহোক। এছাড়াও তিনি আবিষ্কার করেছিলেন জীবিত কোষ, জীবিত কোষ আবিষ্কার করেছিলেন, কিন্তু মনে রাখবে জীবিত কোষ। আর মৃত কোষকে আবিষ্কার করেছে, মৃত কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, মৃত কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, রবার্ট হুক। আর পরীক্ষায় যদি জিজ্ঞেস করে জীবিত কোষ তাহলে হবে লিউয়েনহুক, লিউয়েনহুক। আর কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন সেটা মনে রাখবে রবার্ট বাউম,
রবার্ট ব্রাউন। অলবিরুনির বিখ্যাত রচনা কিতাব-উল হিন্দ কোন ভাষায় এটি রচনা করা হয়েছে? এটা আরবি ভাষায় রচনা করা হয়েছে। কিতাব-উল হিন্দ লিখেছিলেন অলবিরুনি, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। তিনি মোহাম্মদ গজনীর সময় ভারতে এসেছিলেন। লর্ড মেকলে কিসের সাথে যুক্ত? লর্ড মেকলে অপশন রয়েছে সেনাবাহিনী সংস্কার, সতীদাহ প্রথা, ভারতের আইন সংশোধন এবং ইংরেজি শিক্ষা এবং চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড মেকলে যুক্ত রয়েছে ভারতের আইন সংশোধন এবং ইংরেজি শিক্ষা নিয়ে শুরু করার ব্যাপারে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এছাড়া দেখো সতীদাহ প্রথা, এটি নিবারণ হয় 1829 সালে রাজা রামমোহন রায়ের চেষ্টায়। রাজা রামমোহন রয় আর তখন ব্রিটিশ ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আর চিরস্থায়ী বন্দোবস্ত নিবারণ 1793 সনে লর্ড কর্নওয়ালিস তিনি চালু করেন। লর্ড কর্নওয়ালিস তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করবে চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়? 1793 সনে শুরু করেছিলেন লর্ড কর্নওয়ালিস 17 এবং চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল বিহার, উড়িষ্যা আর বাংলায়। বিহার, উড়িষ্যা এবং বাংলা। এই চিরস্থায়ী বন্দোবস্ত কি ছিল? ট্যাক্স প্রদান করা, নির্দিষ্ট সময়ে জমির খাজনা দিতে হবে সূর্যাস্তের আগে। এই জন্য চিরস্থায়ী বন্দোবস্ত অপর নাম ছিল সূর্যাস্ত আইন। এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি ও সি সেই কাজটি 15 দিনের মধ্যে করতে পারে, সি ও একই কাজ 20 দিনের মধ্যে করতে পারে। এ বি ও সি একসাথে কাজ করে তাহলে কত দিনে কোনতে করবে? তাহলে এ আর বি দুজনে মিলে একটি কাজ করে 12 দিনে, বি এবং সি সেই কাজটি করে 15 দিনে, আর সি আর এ ওই কাজটি করে 20 দিনে। তাহলে টোটাল ইউনিটকে এলসিএম করতে হবে, এটা হবে 60 ইউনিট। তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি হবে টোটাল ইউনিট কাজকে এ প্লাস বি টাইম দিয়ে আমরা ভাগ করব, 5 12 60, পরেগুলো ঠিক একই রকম, 4 15 60, 3 20 60। তাই টোটাল এফিসিয়েন্সি যোগ করে নাও, 5 4 9 3 12, আর এখানে সবগুলো যোগ করে দেখো ডবল করে আসছে। বি সি ডি আমাকে দরকার কি খালি এ বি সি, তিনজন হবে, সরি ডি হবে না। তাহলে আমার দরকার হলো এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি, দুজন করে রয়েছে 12, তাহলে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি হবে কত? সেটা হবে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে এ বি আর সি তিনজনের আলটিমেট এফিসিয়েন্সি দাঁড়াবে 12/2 6। আমাকে এখান থেকে বের করছে এ প্লাস বি প্লাস সি, মানে তিনজন একসাথে কাজ করলে কাজটি কতদিনে শেষ করবে। তিনজনে একসঙ্গে কাজ করবে, তাহলে এর জন্য টাইমটা আমাকে বের করতে বলেছে। আর এদের এফিসিয়েন্সি আমাদের জানা, তিনজনের টোটাল এফিসিয়েন্সি 6, আর টাইম বের করবো টোটাল ইউনিট কাজ, টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ, টোটাল ইউনিট কাজ 60 ইউনিট, আর তিনজনের টোটাল এফিসিয়েন্সি হলো 6 6 10 60, 10 ডে। চক্রবৃদ্ধি সুদে আসলে 2 বছরে কোনো টাকা 9680 টাকা হয়, 3 বছরে এত টাকায় পরিণত হয়। বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। 3 বছরে কোনো একটা অ্যামাউন্ট সুদে আসলে 1064 টাকায় পরিণত হয়, 648। নির্দিষ্ট একটা প্রিন্সিপাল ছিল, সেই টাকাটা সুদে আসলে এত টাকায় পরিণত হলো। আর 2 বছরে সেই টাকাটাই সুদে আসলে পরিণত হয় কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 9680 টাকা। এখান থেকে আমাকে বের করতে বলেছি সুদের হারটা কত ছিল। যখন দেখবে এরকম কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক থাকবে 3 বছরের সুদে আসল, 2 বছর সুদে আসল, গ্যাপ কত 1 বছরের দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে তোমার জন্য শর্টকাট নিয়ম হলো তুমি এটা থেকে বিয়োগ করে নাও। 8 8ই 14 থেকে 8 বিয়োগ করলে 6, 16 থেকে 7 8 8ই 14 থেকে 8 বিয়োগ 6, 16 থেকে 7 বিয়োগ করলে হবে 9, আর 10.968 এই ডিফারেন্স নিলাম। এই ডিফারেন্সটা উপরে নেব। তারপরে তোমাকে মনে রাখতে হবে 2 বছরের ক্ষেত্রে সুদে আসল কোনটা, কমেরটা কোনটা 2 বছরের ক্ষেত্রে, কিন্তু মনে রাখতে সেটাকে এই টাইপের অঙ্ক সবসময় করতে পারো, একের ডিফারেন্স হতে হবে 9680 ইন্টু, যেহেতু সুদের হার বের করতে হবে তাই 100 দিয়ে গুণ, এটাই হবে আমাদের রেট অফ ইন্টারেস্ট 10%। পি কিউ আর একা
কাজ করে যথাক্রমে 10 দিন, 20 দিন এবং 30 দিন তাই এটি কাজ সম্পূর্ণ করতে পারে। একান্তর মানে একদিন অন্তর কাজ করে কিউ এবং আর পি কে সাহায্য করে, তাহলে কত তাড়াতাড়ি কাজটি তারা শেষ করবে, এটা অল্টারনেটিভ ডে রিলেটেড অঙ্ক। তাহলে পি একটি কাজ করে 10 দিনে, কিউ একটি কাজ করে 20 দিনে এবং আর একটি কাজ করে 30 দিনে। তাহলে এখান থেকে আমি টোটাল ইউনিট কাজ বের করবো, তাহলে 10, 20, 30 এর এলসিএম করবো, তা হবে 60। তাদের এফিসিয়েন্সি বের করে নিই, প্রথম জনের এফিসিয়েন্সি হবে 6, পরের জনের হবে 3 × 60, 30 দোকানে 60। এবার কাজটা কিভাবে করবে এটা তোমাকে বুঝতে হবে। একদিন অন্তর একদিন একান্তর দিনে মানে অন্তর অন্তর একদিন অন্তর কিউ এবং আর পি কে সাহায্য করে, পি সবসময় কাজের মধ্যে থাকে, পি সবসময় থাকবে, একদিন কিউ হেল্প করবে আর একদিন আর হেল্প করবে। আবার মনে করো কিউ পি কে হেল্প করবে, কিউ আর পরের দিন আর করবে, আবার আর পি কে হেল্প করবে। এইভাবেই কাজটা করতে থাকবে, এমন করে কাজটা কতদিন শেষ হবে সেটাই আমাকে বের করতে বলছে। তাহলে এই টাইপের অঙ্ক দিলে অল্টারনেটিভ অঙ্ক তোমাকে দেখতে হবে রিপিটেশন কোনখান থেকে হচ্ছে। দেখো কিউপি আর পি, তারপরে আবার কিউপি আর পি, এমন করে আবার হবে কিউপি আর পি, এমন করে চলতে থাকবে। রিপিটেশন কোনগুলো সেটুকু করে দেখতে হবে, কিউপি আর পি, তাই এটাই হলো আমাদের রিপিটেশন কিউপি আর। তাহলে বোঝা গেল। তাহলে এই যে কিউপি কাজ করলো একদিন, আর পি করলো একদিন, 2 দিন, তারপর থেকে আবার পুনরায় আবার আগের মতো শুরু হবে, তাহলে রিপিটেশন শুরু হলো। তাহলে কিউর এফিসিয়েন্সি কত তুমি সেটাকে দক্ষ করো। কিউর এফিসিয়েন্সি হলো 3, পির এফিসিয়েন্সি হলো 6, আর এর এফিসিয়েন্সি হলো 2, আর আমাদের দরকার পি এর এফিসিয়েন্সি 6। তাহলে এক এক কত 2 দিন, তাহলে 2 দিনে কত ইউনিট কাজ করলো তারা, 6, 3, 9, 2, 11, 17 ইউনিট, 6, 2, 8, 6, 14, 17 ইউনিট। আমাকে যেতে হবে 60 ইউনিটে, তাহলে কত দিয়ে গুণ করলে হয়, নিয়ারেস্ট আসে 3 দিয়ে, 3, 17, 51 ইউনিট। তাহলে এই পাশেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দোকানে 6 দিন, 6 দিনে তারা কাজ করলো 51 ইউনিট, 6 দিনে কাজ করলো তারা 51 ইউনিট। এখন আমাকে কাজ করতে হবে 60 ইউনিট, তার মধ্যে 51 ইউনিট কাজ হলো, তাহলে পড়ে রইলো আর কত ইউনিট, সেটা হলো 9 ইউনিট পড়ে রইলো। 60 থেকে 51 বিয়োগ করলাম, 9 ইউনিট কাজ কে করবে, যারা শুরু করেছিল তারাই আবার করবে। শুরু করেছিল কে, কিউ আর পি। আসলে এই কাজটা যুগল বন্দিতে হয়, দুজন মিলে মিলে করে। কিউ আর পি একদিনে কতটুকু করে, 3 আর 6, মানে 9 ইউনিট করতে হলে এই 9 ইউনিটই কাজ করবে, করা দরকার আমার। তাহলে এই করতে আরো এক্সট্রা, তার মানে একদিন লাগবে 6 কে 7, তাহলে কাজটা মানে 60 ইউনিট পূর্ণ হয়ে গেল, আর কাজ বাকি রইলো না। টোটাল টাইমতে কত লাগলো আলটিমেটলি, 6 আর 1 দিন। আলটিমেটলি আমাদের টোটাল টাইম হবে 6 কে 7 দিন। একটি ক্রিকেট দলে 11 জন খেলোয়াড় এবং কোচের বয়স 18 বছর। যদি কোচের বয়স গণনা না করা হয় তাহলে গড় 1 বছর কমে যায়, কোচের বয়স নির্ণয় করতে বলছে। তাহলে একটি ক্রিকেট দলে 11 জন খেলোয়াড়, কোচ 11 একে কত 12, কোচ নিয়ে, তাহলে 12 জনের গড় বয়স 18, টোটাল বয়স কত 12 × 18, তাই 12 দিয়ে 18 কে গুণ করে টোটাল বয়সটা বের করবো। 8 × 12 96 এর 6, 12 কে 12 আর 9 21। তারপরে কি যদি কোচের বয়স বাদ দেওয়া হয়, তাহলে 11 জনের জায়গায় এখন 11 জন, 12 জন আমাদের টোটাল, কোচের বয়স বাদ দিলে লোক সংখ্যা কত হবে, এখন 11 জন হবে, যেহেতু কোচের বয়স বাদ দিয়ে। তখন কি হয়, এভারেজটা 1 কমে যায়, তাহলে পূর্বে এভারেজ ছিল 18, তাহলে তার থেকে 1 কমবে, তাহলে 17, 11 × 17। এবার দেখো টোটাল কত এজ হয়, 7, 11, 77, 11 কে 11, 7, 18। তাহলে 12 জন ছিল টোটালে, কাকে বাদ দেওয়া হয়েছে, কোচকে, তাহলে বিয়োগ করলে আমি কার বয়স পাবো, কোচের বয়স পাবো। এটাই আমাকে বের করতে বলেছে। 16 থেকে 7 বিয়োগ করলে 9, 11 থেকে 9 বিয়োগ করলে 2, 29 ইয়ার্স। নিম্নলিখিত কোনটি ভারতের আগ্নেয়গিরি, ভারতে দেখতে পাওয়া যায়, সেটা হলো ব্যারেন। ব্যারেন রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ফুজি দেখতে পাওয়া যায় জাপানে। এটা মাউন্ট এটনা হবে বা এটনা, এ টয়নয় আকার দিয়েও লেখা থাকে বইয়ের মধ্যে। এটা দেখতে পাওয়া যায় ইতালিতে। এটা একটা সক্রিয় আগ্নেয়গিরি। একটি সংখ্যার 65%, সেই একই সংখ্যার 25% চেয়ে 120 বেশি, তবে সেই সংখ্যাটার 20% কত। তার মানে এই দুটোর পার্সেন্টেজের ডিফারেন্সটা দেওয়া রয়েছে 120। তাহলে ডিফারেন্সটা করে নাও, 5, 5, 0, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 40% মানেই ডিফারেন্সটা মানেই 120। তাহলে আমাদের দরকার কি 20% বের করা, তার মানে কি 40% এর ভ্যালু 120, 20% তার অর্ধেক নিয়ে আসতে হবে। তাহলে 40 কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 20%, এটা হবে 60।
এটাই আমাকে বের করতে বলেছে। যদি একটি বহুভুজের কর্ণ সংখ্যা 35 হয় তবে বহুভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি কত? তাহলে বহুভুজের n সংখ্যক যদি বহুভুজ থাকে তার কর্ণ সংখ্যা বের করার ফর্মুলা হলো n ইন্টু n মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। n মানে হলো সেই বহুভুজের বাহু সংখ্যা। এখন বলছি আবার অন্তকোণের সমষ্টি নির্ণয় করতে, তার ফর্মুলা জানতে হবে। অন্তকোণের সমষ্টি বের করার ফর্মুলা হলো 2 ইন্টু 8 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। আমাকে কন্ডিশনে কর্ণের সংখ্যা দেওয়া রয়েছে, আমাকে বের করতে বলছে অন্তকোণগুলির সমষ্টি। অন্তকোণের সমষ্টি বের করতে গেলে সেই বহুভুজটার বাহু কতগুলি ছিল তা জানা দরকার। বাহু মানে n এর মান, n এর মানটা বের করতে গেলে আমাকে এই কর্ণের সংখ্যা দেওয়া রয়েছে, এই প্রথম সূত্রটা কাজে লাগাতে হবে। এখান থেকে n এর মান আগে বের করতে হবে, তারপরে আমাকে বের করতে হবে অন্তকোণের সমষ্টি, কারণ কি অন্তকোণের সমষ্টি বের করতে গেলে n এর মান দরকার, কিন্তু আমরা জানি তো কর্ণের মান। তাহলে দেখো, তাহলে এই ফর্মুলাটা ইউজ করে, প্রথম ফর্মুলাটা ইউজ করে আমি কর্ণের মানটা বের করব। তাহলে n ইন্টু n মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু 35। গুণ করে দাও, n স্কোয়ার মাইনাস থ্রি n, 35 দোকানে 70, তাহলে n স্কোয়ার মাইনাস থ্রি n মাইনাস 70। একে মিডিল টার্ম করতে হবে। দেখো মিডিল টার্ম করে বিয়োগ করে আমাকে 70কে ভেঙে আনতে হবে 3 বিয়োগ করে, কিন্তু 70 চিহ্ন কি মাইনাস, তাই বিয়োগ করে। তাহলে 70কে একটু স্প্লিট করে নাও, 2 দিয়ে 35, 5 সাতা 35, 2 দিয়ে 35, 5 সাতা 35, 7 দোকানে 14 আর 5 দোকানে 10। আচ্ছা 35 কত ছিল, টু টু n ইন্টু n মাইনাস থ্রি বাই টু, 35/70। আচ্ছা আর কি যাচ্ছে, 7 10 70। হ্যাঁ দেখো 5 দোকানে 10, এই যে 10 বিয়োগ 7 3 হলো। তার মানে কি n স্কোয়ার মাইনাস 3 এর জায়গায় আমি লিখতে পারি 10 বিয়োগ 7 ইন্টু n মাইনাস 70 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ডাইরেক্ট আমরা n এর মান বের করবো উৎপাদক বিশ্লেষণ না করে, সেটা হলো নিয়মটা শিখে নাও। তাহলে n ইকুয়াল টু হবে কি, দেখো 10 এর সামনের চিহ্ন কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে 10 এর সামনের চিহ্ন প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তার চিহ্ন উল্টে দেবে, তাহলে কত 10। তাহলে n এর কতগুলো মান বেরোবে, দুটো মান, n স্কোয়ার রয়েছে, তাহলে অপর মানটা কত হবে, n ইকুয়াল টু এই মাইনাসের সঙ্গে 7 চিহ্নের সামনে গুণ করবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 7, তার চিহ্ন বদলে দাও মাইনাস। তাহলে n এর মান, এই সমাধান এই ইকুয়েশনটাকে সলভ করে n এর মান আমরা পেলাম 10 এবং মাইনাস 7। কিন্তু বাহুর সংখ্যা কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাই এটা আমি নেব না। তাহলে n এর মান 10, n এর মানটা বের করাই আমার টার্গেট, সেটাই আমি বের করে নিলাম। পরীক্ষা এখানে জিজ্ঞেস করতে পারতো সেই বহুভুজের বাহু সংখ্যা কত, অ্যান্সার হতো 10, কিন্তু আমাদের বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি বের করতে বলছে, এই জন্য আমাকে দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে n এর জায়গায় 10 বসিয়ে দাও, 2 গুণন 10 থেকে 2 বিয়োগ করলে 8 ইন্টু 90 ডিগ্রি, 8 দোকানে 16 ইন্টু 90, 9 16 144, পাশে 0। তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। রোহিত একটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পরিবর্তে একটি সংখ্যাকে 2 দ্বারা গুণ করো, তাহলে ফলাফলের সঠিক মানের কত শতাংশ হবে? সংখ্যাটা আমি জানি না, যে কোনো একটা তোমার ইচ্ছা মতো ধরে যাও, যাদের বিরুদ্ধে কাটাকাটি করা যেতে পারে বা ভাগ করা যেতে পারে। আমি ধরলাম সংখ্যাটা 10, তাহলে 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার হবে আমাদের 5, কিন্তু সে ভাগ করার পরিবর্তে গুণ করলো 10কে 2 দিয়ে, তাহলে অ্যান্সার হতো 20। তাহলে বলছো এই ফলাফলের সঠিক মান কত শতাংশ, সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে তাকে ভাগ করতে করার পরিবর্তে সে কি গুণ করেছে, তাই এটা ভুল করেছে, তুমি এটাকে উপরে দাও, আর নিচে ভাগ করার জন্য 5 আর 100 শতকরার জন্য 5 20 100, 2 দোকানে 4 ডবল 0, তাহলে 400%। অপশন ডি। 20 পয়সা 25 পয়সায় মোট 24টি মুদ্রা যোগ করে 71 টাকা হয়, তাহলে 25 পয়সা মুদ্রার সংখ্যা কত? তাহলে 20 পয়সা আর 25 পয়সার মধ্যে টোটাল মুদ্রার সংখ্যা ছিল 324টি, আমাকে বের করতে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত। আমি ধরলাম 25 পয়সার মুদ্রার সংখ্যা আমাদের কাছে আছে xটি, তাহলে 20 পয়সার মুদ্রা থাকবে, টোটাল মুদ্রার সংখ্যা 324, তার থেকে x বিয়োগ করতে হবে, তাহলে 20 পয়সার মুদ্রার সংখ্যা হবে নাম্বার কিন্তু 324 মাইনাস নাম্বার। এখন টাকাতে টোটাল টাকার অ্যামাউন্ট দেওয়া রয়েছে 71 টাকা, তার মানে তোমার কাছে যদি 25 পয়সার কয়েন xটি থাকে, তাহলে টাকা কত হবে, তাহলে x/4। কেন, কারণ কি 25 পয়সা মানে আমি জানি
25 পয়সাকে টাকাতে যদি আমরা কনভার্ট করি 100 দিয়ে ভাগ করতে হবে, 25/100 করে 4/25 100 মানে 1/4, 1/4 টাকা ইকুয়াল টু 25 পয়সা, তাহলে x/4, এই যে আমাদের প্রাইসে কনভার্ট হয়ে গেল এখন। তারপরে কি পরেরটা একই রকম ভাবে কয়েনের সংখ্যা 324 মাইনাস x, তাহলে 20 পয়সা, 20 পয়সাকে টাকাতে আমরা 100 দিয়ে ভাগ করবো, 5 × 100 তার মানে 1/5 টাকা, তাহলে এই যে 1/5। তাহলে আমি টোটাল এখন টাকাতে কনভার্ট করে দিলাম, সেই টাকার পরিমাণ হলো 71। এখান থেকে আমি কি x এর মান বের করলে 25 পয়সা, 4 × 5 = 20, 5x প্লাস 4 × 5 = 20, 4 × 4 = 16, 4 দোকানে 8 একে 9, 3 × 4 = 12 মাইনাস 4x ইকুয়াল টু 71, তাহলে বিয়োগ করলে হবে x প্লাস 1296, 2 × 2 7 দোকানে 14, 1420, তাহলে x ইকুয়াল টু 1420 মাইনাস 1296, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 12 থেকে 10 বিয়োগ করলে 2, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তার মানে 124 x এর মান। তাহলে x এর মানে আমি কি ধরেছিলাম 25 পয়সার সংখ্যা, তাই আমাদের উত্তর বেরিয়ে গেল। ইন্ডিয়ান সুপার লিগ ড্যাশ চ্যাম্পিয়নশিপ, মানে ইন্ডিয়ান সুপার লিগ এই যে একটা ট্রফি হয়, এটা খেলা হয়, সেই খেলার বা ইভেন্টটা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা ফুটবলের সঙ্গে যুক্ত। কোন যৌগকে ফ্রেয়ন বলা হয়? অপশন রয়েছে ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, আর পিপি ডাইক্লোরাইড, ডাইফিনাইল ডাইক্লোরোইথেন এবং ডাইক্লোরোমিথেন। এর সঠিক উত্তর হবে অপশন বি, ডাইফ্লোরোমিথেনকে বলা হয় ফ্রেয়ন গ্যাস, এটা হলো ফ্রেয়ন গ্যাসের রাসায়নিক নাম। আর ডাইক্লোরোমিথেন যে রয়েছে এটা ক্লোরোফর্মের রাসায়নিক নাম, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ক্লোরোফর্মের রাসায়নিক নাম কি? ক্লোরোমের সংখ্যা হলো CH3Cl, ডাইক্লোরোমিথেন, ক্লোরিন 3টা তাই ডাইক্লোরো হয়েছে। সরি এটা হলো ক্লোরোফর্ম, মনে রাখবে ক্লোরোফর্ম। ড্যাশ জাতীয় উদ্যান পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান? তাহলে অপশন এতে রয়েছে কেইবুল লামজাও উদ্যান, এটি মণিপুরে দেখতে পাওয়া যায়, এটি ভাসমান উদ্যান মণিপুর। আর জিম করবেট দেখতে পাওয়া যায় উত্তরাখণ্ড, এটি হলো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, ফার্স্ট ন্যাশনাল পার্ক। এর আগে নাম ছিল হেয়ালি ন্যাশনাল পার্ক, এর ন্যাশনাল পার্ক। এটা স্থাপিত হয়েছিল 1936-এ। কোন জলাশয় আন্দামানকে নিকোবর থেকে পৃথক করেছে? গ্রেট আন্দামান। অপশন বি হবে সঠিক উত্তর, 10 ডিগ্রি চ্যানেল। একজন ব্যক্তি 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে এ থেকে বিতে যায় এবং 30 কিলোমিটার/আওয়ার গতিবেগে বি থেকে এতে ফিরে আসে, তার পুরো যাত্রা পথে সময় লাগে 14 ঘন্টা, তাহলে এ ও বি এর মধ্যে দূরত্ব কত? তার মানে ডিস্টেন্স কি ছিল? এ থেকে বি, আবার সেই দূরত্বই ফিরে আসলো, তার মানে বি থেকে আবার এতে আসলো। তাহলে এই টাইপের অঙ্ক যখন সেম ডিস্টেন্স যাবে, সেম ডিস্টেন্স ফিরে আসবে, এভারেজ স্পিডের কনসেপ্ট ইউজ করবো। তাহলে এভারেজ স্পিড কত হবে? 2 × AB/A + B, এটা হলো এভারেজ স্পিডের বের করার ফর্মুলা। তাহলে এভারেজ স্পিড সেটাকে বের করে নিই। তাহলে 2 × A মান কত? 40, আর B এর মান 30, আর 40 + 30 তাহলে 70। এটা কাটাকাটি করা, যতটুকু কাটাকাটি করা যায়। তাহলে আমরা 40 দোকানে 80 × 3/7, এটা আমাদের স্পিডের মান, এভারেজ স্পিডের মান এত কিলোমিটার/আওয়ার। কিন্তু আমাকে ডিস্টেন্স বের করতে বলেছে। ডিস্টেন্স মানে কি জানি? স্পিড এর সঙ্গে টাইম গুণ করতে হয়, তাহলে ডিস্টেন্স, টাইম তো আমাদের দেওয়াই রয়েছে 14 ঘন্টা, তাহলে এই স্পিডের সঙ্গে আমি এই টাইমটা গুণ করব, তাহলে ডিস্টেন্স পাবো। কিন্তু মনে রাখতে সেই ডিস্টেন্সটা আসলে কি? একবার যাওয়া একবার কি আসা, তার মানে 2D মান কিন্তু এখানে বেরোবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। 7 × 14, 7 দোকানে 14, 3 দোকানে 6, 6 × 8 = 48, 480, 3 দোকানে 6, 6 × 8 = 48, 2D মান বেরোলো আমাদের 480। কিন্তু আমাদের খালি 2D মানে কি যাওয়া আসা মিলিয়ে, তাহলে খালি ডিস্টেন্সটার প্রয়োজন, তার অর্ধেক হবে 240, অপশন বি।
একজন ব্যক্তি তার 3 মাসের আয় 4 মাসে ব্যয় করেন, যদি তার মাসিক আয় 2000 টাকা হয় তাহলে বার্ষিক কত অর্থ সঞ্চয় হয়? তাহলে একজন ব্যক্তি 3 মাসে যা ইনকাম করেন 4 মাসে তা এক্সপেন্স করবে। আর আবার আমরা জানি সেভিং ইকুয়াল টু মানে কি, ইনকামের থেকে এক্সপেন্ডিচার বিয়োগ, এই হলো সেভিং। তার 3 মাসের আয়, 3 মাসের ইনকামটা কত তার আগে বের করে নিই। তার 1 মাসের আয় হলো 2000 টাকা, তাহলে 3 মাসের ইনকাম কত হবে? 3 দোকানে 6000 টাকা, তার 3 মাসের ইনকাম 6000 টাকা। ফার্স্ট কন্ডিশন। এই 3 মাসের ইনকাম আবার কি দেওয়া রয়েছে 4 মাসের এক্সপেন্ডিচারের সমান, তাহলে আমি বলতে পারি তার 4 মাসের এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু 6000। আমাকে তার কি বের করতে বলছে? বার্ষিক সঞ্চয় কত, বার্ষিক সঞ্চয় মানে 12 মাসের সঞ্চয় কত। 3 মাসের ইনকাম 6000, তাহলে 12 মাস আনতে গেলে 4 দিয়ে আমি এটাকে গুণ করে দিই, 4 দিয়ে গুণ করলে হবে 3 4 12 মাস, 3 4 3 4 12 মাস। যে 12 মাসের ইনকাম 4 দিয়ে গুণ করে, এই পাশেরটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, 24000। তাহলে 12 মাসের ইনকাম মানে 1 ইয়ারের ইনকাম। আবার একই রকম ভাবে এখানে 4 মাসের এক্সপেন্ডিচার 6000 টাকা, আমার দরকার 12 মাসের এক্সপেন্ডিচার, 3 দিয়ে এবার গুণ করতে হবে 12 মাসের এক্সপেন্ডিচার, 3 দিয়ে একেও গুণ করো, 3 6 18000। তাহলে 12 মাস মানে 1 ইয়ারের এক্সপেন্ডিচার, তাহলে 1 ইয়ারের এক্সপেন্ডিচার 18000 আর 1 ইয়ারের ইনকাম তার 24000। তাহলে সেভিং কি? সেভিং মানে ইনকামের থেকে এক্সপেন্ডিচার বিয়োগ, মানে 24000 থেকে 18 বিয়োগ করলেই আমাদের 1 বছরের সেভিং বেরিয়ে যাবে। 1 বছরের সেভিং 24 থেকে 18 বিয়োগ করলে 6000। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 84 হলে তবে মধ্যে থেকে বৃহত্তর সংখ্যাটি বের করতে বলছে। তাই দুটি সংখ্যার অনুপাত 3:4, তাহলে একটি সংখ্যা আমি বলতে পারি 3x, অপর সংখ্যা 4x। তাহলে লসাগু করলে কত হয়? 3 4 12 আর x মিলবে, তাহলে 12x। এই 12x এর ভ্যালু 84, তাহলে x এর মান 7, বড়টা বের করতে বলছে মানে 4x এর মান 4 7 28, আর ছোটটা বের করলে 21, তাহলে বড়টা হবে আমাদের বের করতে বলেছে, তার মানে 28 28, অপশন সি। দুটি বৃত্তের পরিধি যথাক্রমে 198 সেন্টিমিটার এবং 352 সেন্টিমিটার, তাদের ব্যাসার্ধের মধ্যে পার্থক্য কত? বৃত্তের পরিধি দেওয়া রয়েছে। বৃত্তের পরিধি মানে কি? কোনো একটা চাকা একবার ঘুরে যতটা দূরত্ব যায় সেটা হলো পরিধি, এটি গোটাটা। বৃত্তের পরিধি বের করার ফর্মুলা হলো 2πr। দুটো বৃত্তের পরিধির মধ্যে পার্থক্য আমাকে ব্যাসার্ধের পার্থক্য বের করতে বলছি। মনে করি যে দুটো বৃত্ত রয়েছে, প্রথমটার পরিধি হলো 2πr, পরেরটা ব্যাসার্ধ আলাদা হবে, প্রথমটা r1 ধরে নাও, পরেরটা তাহলে r2 ধরতে হবে। প্রথমটার পরিধি 2πr1, দ্বিতীয়টার পরিধি তাহলে 2πr2। বড় কোনটা? সেটার ব্যাসার্ধ বড়, r2 আমি বড় হিসেবে নোট করলাম, তাই আগে লিখলাম 2πr2 - 2πr। এই দুটোর যে পরিধি তাদের ডিফারেন্সটা আমি নিয়ে নেব, কারণ কি ব্যাসার্ধ যেহেতু পার্থক্য বের করতে বলেছি। ব্যাসার্ধের পার্থক্য মানে কি? r2 - r1 এর মান আমাকে আলটিমেটলি নির্ণয় করতে হবে। তাহলে এটার পার্থক্যটা করে নাও, 12 থেকে 8 বিয়োগ করলে 4, আর 15 থেকে 10 বিয়োগ করলে 5, 3 থেকে 154। তাহলে 2πr2 - 2πr1 এর মান 154। আমার দরকার r2 - r1 এর মান, তাহলে 2 পায়ের মান হলো 22/7, এখানে আমাদের 154, তাহলে 22 দিয়ে কাটাকাটি করো 7 গেল। তাহলে এবার কোনাকুনি গুণ করতে হবে, r2 - r1 ইকুয়াল টু 7 7 49, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার আসবে 24.5। এটাই হবে এই দুটো যে ব্যাসার্ধ রয়েছে, ভিতরের ব্যাসার্ধ আর বাইরেরটার ব্যাসার্ধ, এই দুটোর মধ্যে পার্থক্য, তার মানে অপশন টি। তাহলে আজকের ক্লাসে এই 31খানা অঙ্ক এবং জিকে মিলিয়ে কোশ্চেন ছিল, সেগুলো সলভ করে দেওয়া হলো। কোনো কোশ্চেনে তোমাদের বা কোনো অঙ্কেতে তোমাদের যদি ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, সকলেই এই ক্লাস থেকে বেনিফিট হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।